এতে অস্বাভাবিক কিছুই নেই। জঙ্কুকও পরম যত্নে তেকে তার বুকে ঠাঁই দেয়। বেশ কিছুক্ষণ পর তে জঙ্কুককে ছেড়ে দিল। তেকে জড়িয়ে ধরার ফলে জঙ্কুকের বুকে উষ্ণতার আমেজ এসে গেছে। তে জঙ্কুকের দিকে কড়া চোখে তাকিয়ে ধারালো কণ্ঠে বলে, তুমি আমার সাথে কিছু করেছো, জড়িয়ে কেন ধরেছো আমাকে? জঙ্কুক তের দিকে তাকালো এবং নরম গলায় বলে, কিছু করলে বুঝি তুমি এত শান্ত থাকতে? তুমি তো প্রতিবাদী, চুপ করে থাকার মেয়ে না, তাই না? জঙ্কুক চেয়ারটি তের সামনে টেনে এনে বলে, তুমি বসো, তোমার জন্য নাস্তা আনছি। তে অবাক না হয়ে পারল না। যে ছেলে 2 দিন আগে তার কাছে ভাত চাচ্ছিল, আজকে সেই ছেলে তাকে নাস্তা খাওয়াবে। একে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে জঙ্কুক বেরিয়ে পড়ে। জঙ্কুক যাবার পর তে রুমটাকে এবার সে পর্যবেক্ষণ করতে লাগলো। ছোট্ট একটা বাসা, 2 রুমে বাথরুম নেই। এই রুমে আর ওই রুমের মধ্যে একটা মোটা পর্দা দেওয়া। তে পর্দা সরিয়ে অপর রুমে ঢুকে পড়ে। এখানে যে জঙ্কুক থাকে তা বুঝতে পারছে তে। দরজার উপর দিয়ে একটা শার্ট ঝোলানো, ধূসর রঙের শার্টটা। তে শার্টটা ধরে দেখলো, আলতো করে ছুঁয়ে দিল শার্টটা। তারপর রুমের মাঝখানে গেল। বিছানা দিয়ে রুম ভরে গেছে। একটা ছোট্ট চেয়ার, চেয়ারের উপর মোটা একটা বই। বইটা নেড়ে চেড়ে দেখে তে, ইংলিশ বই। এটা কি জঙ্কুকের? কে জানে। তে পুরো রুমটা জুড়ে চোখ বোলালো। বিছানার উপরে দেওয়ালে একটা সাদা A4 সাইজের পেপারে একটা স্কেচ আঁকা। লাল টেপ দিয়ে কাগজটার চারিদিক আটকানো, ফলে খুলে পড়ার চান্স নেই। ছবিটা অদ্ভুত সুন্দর। স্কেচটা একটা সমুদ্রের পাড়কে ফোকাস করে আঁকা। বিশাল বড় সমুদ্র, সমুদ্রের ঢেউ আসছে। সমুদ্রের কিনারা ঘেঁষে একটা নারকেল গাছের ছায়া নিচে 2 জন মানবী বসে আছে। মানবীদেরকে পেছন দিক দিয়ে আঁকা। মেয়েটার চুল আবার বালিতে গড়াগড়ি খাচ্ছে। খানিকটা এলোমেলো হয়ে আছে চুলগুলো। ছেলেটা মেয়েটার কোমর জড়িয়ে ধরে আছে। তাদের দুজনের দৃষ্টি আকাশের সেই পূর্ণিমা চাঁদের দিকে। চাঁদটা নারকেল গাছের উপরে উকি দিচ্ছে। তার মানে এই দৃশ্যটা কোনো রাতকে কেন্দ্র করে আঁকা হয়েছে। তে আরো একটু ঝুঁকে কেসটার দিকে তাকালো। তার কেন যেন মানবীর চেহারা দেখতে মন চাচ্ছে। স্কেচের নিচে খুব সুন্দর নীল রঙের কালি দিয়ে লেখা প্রেম বিলাস। তারপর নিচে একটু ছোট করে লেখা জীবন জঙ্কুক। এত পুরাতন স্কেচটা, আর এটা জঙ্কুক এঁকেছে। তার বিশ্বাস হচ্ছে না এটা জঙ্কুকের আঁকা। তে ছুঁয়ে দেখতে লাগলো কাগজটা। ছেলেটা এত প্রতিভা। হুট করে কাঁধে কারো ছোঁয়া পেয়ে ভয় পেয়ে যাইতে। কি হয়েছে তে? তে চোখ খুলে দেখে জঙ্কুক দাঁড়িয়ে আছে। জঙ্কুক তের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এখানে চলে এসেছো কেন? রুম প্রদর্শনের জন্য? তে কেন যেন এই কথাগুলো শুনে বেশ লজ্জা লাগলো। সে মাথা নিচু করে নেয়। জঙ্কুক বলে ওঠে, তোমার জন্য বিস্কুট আর কেক এনেছি। এই বাসায় প্লেট যে কই থাকে জানি না, আমি প্যাকেট খুলে দিচ্ছি। তুমি প্যাকেট থেকে নিয়ে খেয়ে নিও, ঠিক আছে? তের মন ও মস্তিষ্ক স্কেচের উপর পড়ে আছে। একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে। অজানা নামহীন এই অবাস্তব সেই ছেলে মেয়েটার জন্য। ওরা কারা? আদৌ কি তাদের কোনো পরিচয় আছে কি? জঙ্কুক বলে বসে। জঙ্কুক বলে, বসো, বিছানায় বসো। তে ধপ করে বিছানায় বসে পড়ে এবং হাত দুটি বিছানায় রাখে। ভেজা কিছুর উপর হাত রেখেছে। তের মনে একটা প্রশ্ন জাগলো, তা হলো জঙ্কুকের সব কিছুই কি ভেজা থাকে? পরক্ষণে তাকিয়ে দেখে চাদরের উপর ভেজা গামছা। তে মুচকি হাসলো। জঙ্কুক এক গ্লাস লেবুর শরবত তের হাতে দিল। তে লেবুর শরবতে চুমুক দিল। প্রচন্ড মিষ্টি হয়েছে। সে জঙ্কুককে বলে, চিনি অতিরিক্ত বেশি। জঙ্কুক হেসে জবাব দেয়, শরবতের মিষ্টি বেশি দিতে হয়, না হলে শরবত খেয়ে মজা পাওয়া যায় না। তে এবার জঙ্কুককে সরাসরি জিজ্ঞাসা করে, ছবিটা খুব সুন্দর, তুমি এঁকেছো? জঙ্কুক সহজ গলায় বলে, হ্যাঁ, আমার একা। নাম রেখেছি প্রেম বিলাস। নামটা সুন্দর না? মারাত্মক। জঙ্কুক তের গা ঘেঁষে বসে আস্তে করে গলার স্বরে মলিনতা এনে বলে, বৃষ্টির পানি গায়ে লাগলে তাকে প্রেম বিলাস বলে। চাঁদের আলো গায়ে মাখলে তাকে প্রেম বিলাস বলে। তেমনি প্রেমের মায়া গায়ে জড়ালে তাকে প্রেম বিলাস বলে। তে স্কেচের দিকে তাকালো। তার কেন যেন ঘুম ঘুম পাচ্ছে। বিছানায় শুতে পারলে ভালো হতো। জঙ্কুক হুট করে তের কোলে তার মাথা রাখলো। তে ভরকে গেল। জঙ্কুক তের হাত দুটো আলতো করে চেপে ধরে বলে, জানো, আমার একটা অসুখ আছে, খুব ভয়ঙ্কর অসুখ। এটা নিরাময় কি আমি জানি না। অনেক সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, ভালো হয়নি। আমার 2 বছর কোনো স্মৃতিশক্তি ছিল না, সব ভুলে গিয়েছিলাম।
সিঙ্গাপুরে ট্রিটমেন্ট চলেছে আমার। এত অসুস্থ থাকার পরও আমি তোমাকে ভুলিনি। আমি জানি আমাকে তুমি কোনোদিন মানবে না, মানা উচিত নয়। আমি তোমার জায়গায় হলে কোনোদিন মানতাম না, কিন্তু কি করব বলো? মানুষ মাত্র স্বার্থপর জীব, ভালোবাসার কাঙাল। আমার মন বলে তোমাকে পেলে আমি সেরে উঠব। এটা আমার ভুল ধারণা বোধহয়। জঙ্কুকের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে, তের চোখেও পানি এসে গেল। কেন এই অসুস্থ মানুষটার জন্য তার কষ্ট লাগছে, বুকে তোলপাড় উঠছে, কেন মনে কাল বৈশাখীর ঝড় বয়ে যাচ্ছে। তের জানা নেই এই উত্তর। তে জঙ্কুককে তার থেকে দূরে সরানোর চেষ্টা করলো। জঙ্কুক তা বুঝতে পেরে তের কোমর চেপে ধরে তাকে আজকে বলে, আর 8 ঘন্টা অপেক্ষা করো প্লিজ। কেন? কেন এর উত্তর নেই। তবে তোমাকে 8 ঘন্টার আগে ছাড়বো না। তে আটকে উঠে বলে, তুমি আমার ক্ষতি করবে তাই না? জঙ্কুক এক ঝটকায় তের কোল থেকে মাথা তুলে তার চোখের দিকে তাকালো এবং করুণ গলায় বলে, তোমাকে ভালোবাসি তে। আমার কাছে ভালোবাসার অপর নাম হলো পবিত্রতা। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তে মাথা নিচু করে ফেলে। জঙ্কুক বলল, গাড়ি সঙ্গে এনেছো? তে হ্যাঁ বলে। আচ্ছা, ছবির মেয়েটাকে তুমি চেনো? তে অদ্ভুতভাবে তাকায় জঙ্কুকের দিকে। জঙ্কুক মুচকি হেসে বলল, ভালোভাবে দেখো, চিনে ফেলবে। তে স্কেচের দিকে তাকালো। মেয়েটার চুল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, কারণ মেয়েটা ছেলেটার কাঁধে হেলান দিয়ে রেখেছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে পারলে ছেলেটার বুকের ভেতর ঢুকে যায়। তে মনোযোগ সহকারে ছবির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর জঙ্কুক তার কানে ফিসফিস করে বলে, নিজেকেও চিনতে পারলে না? জঙ্কুক ঠোঁটে একটা মুচকি হাসি ঝুলিয়ে রেখেছে। তে আবার স্কেচটার দিকে তাকালো। এবার সত্যি সত্যি তার কাছে ওই মেয়েটাকে একদম অবিকল নিজের মতো লাগছে। হুট করে বাইরে থেকে আওয়াজ আসতে লাগে। জঙ্কুক তার হাত ধরে রুমের বাইরে নিয়ে গিয়ে মেন গেট খুলে বলে, যাও। তে অবাক হয়ে বলে, কোথায়? জঙ্কুক শান্ত গলায় বলে, 17 নম্বর বাসার ভেতর যাও। আশ্চর্য, আমি কেন এখানে যাব? হবু ডাক্তার না তুমি? চিকিৎসা দাও। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আসো আমার সাথে। তারপর জঙ্কুক তেকে নিয়ে 17 নম্বর বাসায় যায়। সেখানে একজন প্রেগনেন্ট মহিলা প্রসব ব্যথায় কাতরাচ্ছে। জঙ্কুক তের কানে ফিসফিস করে বলে, গাড়ি করে ওনাকে হাসপাতালে নিয়ে যাও। তে জঙ্কুকের কথা এক ধরনের আদেশের সুর টের পেল। তার মধ্যে কি যেন হলো। সে দ্রুত ড্রাইভারকে কল দিয়ে আসতে বলল। 10 মিনিট পর তে গাড়িতে করে মহিলাটাকে হাসপাতালে নিয়ে যায়। জঙ্কুক যায়নি সঙ্গে। সে তার গাড়ির দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, তুমি খুব শীঘ্রই বেগুনি রঙের শাড়ি পরে আমার কাছে আসবে। তোমাকে আসতেই হবে। জানো প্রিয়, তোমাকে বেগুনি রঙের শাড়িতে সেদিন নয়নতারা ফুলের মতো লাগবে। তে বাসায় ফিরল বিকালের পর। প্রায় সন্ধ্যা হয়ে আসছে ঠিক সেই সময়। মহিলাটাকে হসপিটালে নিয়ে গিয়েছিল সে। ডেলিভারি যাওয়ার 1 ঘন্টার মধ্যেই হয়ে যায়। ছেলে হয়েছে। তে তাও সেখানে ছিল। মহিলাটার জ্ঞান ফিরল। তে তার সাথে কথা বলল। তারপর তার কাছ থেকে বিদায় নিয়ে সে বাসায় ফিরল। বাবাকে অনেক অনুরোধ করে হাসপাতালের বিলের টাকা চেয়েছিল সে। যেহেতু প্রথমে টাকা দিতে মানা করে দিয়েছিলেন, পরে তে কান্নাকাটি করে টাকা উদ্ধার করেছে বাবার কাছ থেকে। বাসায় ফিরতেই বাবা আর ভাইয়ের সম্মুখীন হলো তে। যেহেতু গম্ভীর মুখে বলে, পেশেন্ট কেমন আছে? তে শান্ত গলায় বলে, ভালো, ছেলে হয়েছে। তোমাদের জন্য মিষ্টি এনেছি, তোমাদের পছন্দের কালো জাম। যেহব আর কিছু বলল না। ওরা সবাই মিলে মিষ্টি খেলো। তে সারাদিন খুব টায়ার্ড, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিজের রুমে গেল। বিছানায় একটু গা গড়িয়েছে তে। হুট করে সকালের কথা মনে পড়ে গেল। জঙ্কুকের আঁকা স্কেচের কথা মনে পড়তেই কেন যেন মরিয়া হয়ে ওঠে তে মন। আচ্ছা, মেয়েটা যদি সে হয়, তাহলে ছেলেটা কি জঙ্কুক? এই চিন্তা মাথায় আসতেই তে বিছানার চাদর খামচে ধরে। জঙ্কুক তাকে নিয়ে কি ভাবে? জঙ্কুকের কল্পনায় তে কেমন? ওর প্রেমিকা? আজকে যে মহিলাকে নিয়ে হসপিটালে গিয়েছিল তারা খুব দরিদ্র ছিল। তে যখন পেমেন্ট পে করে তখন মহিলা স্বামীটা কৃতজ্ঞতায় কান্না করে দিয়েছিল। লোকটা তার সদ্য জন্মানো পুত্র সন্তানকে তের কোলে তুলে দিয়ে বলে, আপা, আপনি আমার ছেলের একটা নাম দিয়ে আমাদের ধন্য করুন। তে কোনো ধরনের চিন্তা ভাবনা না করেই বলে দিয়ে আসলো তাদের ছেলের নাম জঙ্কুক রাখতে। তের মাথায় সারা রাত ধরে শুধু এইসব ঘুরতে লাগলো। 3 দিন পর দুপুরে ভাত ঘুম দিয়েছে জঙ্কুক। হুট করে দাদি এসে তাকে ডাকলো, এই জঙ্কুক ওঠ।
জঙ্কুক ঘুম ঘুম চোখে দাদির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, ডাকছো কেন? তোর ফোন এসছে। কি আসছে? ফোন, একটা মেয়ে কল দিয়েছে। জঙ্কুক লাফ দিয়ে উঠে পড়ে। কে সে এই মেয়েটা? তার তো ফোন নেই, কে তাকে কল দিল? জঙ্কুক প্রশ্ন করে, কার ফোনে কল দিয়েছে? দাদু ফোন এগিয়ে দিল আর বলে, পাশের বাসার জিমিনের নাম্বারে। জঙ্কুক বুঝে যায় মেয়েটা সম্ভবত তে, কারণ জিমিনের নাম্বার তে নিতে পারে। জিমিন হলো সেই মহিলা যাকে তে হাসপাতালে নিয়ে গিয়েছিল। জঙ্কুক কল ব্যাক করে। 3 বার রিং হতেই তের মধুর কণ্ঠ জঙ্কুকের কানে আসলো। ঘুমাচ্ছিলে কি? ডিস্টার্ব করলাম না? কেমন আছো তে? তে ফোনের ওপাশ থেকে চমকে ওঠে। জঙ্কুক কত সহজ গলায় তাকে নাম ধরে ডাকছে, যেন তারা কতদিনের পূর্ব পরিচিত। তে বলে, ভালো, তুমি? আমিও ভালো। কি মনে করে আমাকে কল দিলে? এমনি। ব্যস্ত তুমি? কিছুটা। কি কাজ তোমার? কেন, পাগলদের কাজ থাকতে পারে না? সেটা মিন করিনি। আমি তোমার বাসায় আসতে চাই। আসবো? তোমার জন্য কুঞ্জ ভিলার দরজা আজীবন খোলা। তোমার ওই আত্মীয় যেন থাকে, ওনার সাথেও দেখা করতে চাই। আর একটা কথা, আসার সময় দই আনতে পারবে? আমার খুব দই খেতে মন চাচ্ছে। তাও আবার ভাত খাওয়া প্লেটে দই খেতে ইচ্ছা করছে। ভাত খাওয়া প্লেটে দই খাবার ব্যাপারটা বুঝলাম না। আসো, লাইভ দেখাই দিব। রাখলাম। জঙ্কুক ফোন কেটে দেয়। তারপর জঙ্কুক মুচকি হেসে চোখ বন্ধ করে ফেলে। সূর্য থাকতে থাকতে তে কুঞ্জভিলায় পৌঁছে যায়। আজকের পরিবেশটা অতটা নোংরা লাগছে না। সে 18 নম্বর বাসায় গেল। তে ভিতরে ঢুকে পড়ে। আজকেও গেট খোলা। জঙ্কুক বসেছিল। তেকে দেখে উঠে দাঁড়ালো। তে জঙ্কুকের দিকে তাকালো। ছেলেরা দেখতে সুন্দর, কিন্তু চেহারায় রোদে পোড়ার দাগ লেগে গেছে। আগে ফর্সা ছিল তা বোঝা যায়, কিন্তু এখন গায়ের রংটা ময়লাটে। সম্ভবত অযত্নের অভাবে এই দশা। তার চোখের একদম পাশেই একটা ছোট্ট দাগ কাটা। সম্ভবত ছোটবেলায় পড়ে যাওয়ায় ব্যথা পেয়ে গেছে। সেলাই না করার জন্য দাগ রয়ে গেছে। জঙ্কুক তের কাছে এসে দাঁড়ালো এবং আস্তে করে বলে, ওড়নাটা মাথায় দেওয়ায় তোমার মধ্যে কিন্নি কিন্নি ভাব চলে এসেছে, যেটা আমার পছন্দ হচ্ছে না। এক কাজ করো, মাথা থেকে ওড়না সরিয়ে দাও। তে ভুরু কুঁচকে বলল, কেন? তোমার চেহারার ডাক্তার ভাবটাই ভালো লাগে। তে বলল, তোমার দাদি কোথায়? বিরিয়ানি রান্না করে, সাথে মুরগির রোস্ট। দাদি ঝাল বেশি দেয়, তুমি তো ঝাল খাও না, ওই জন্য মিষ্টি রোস্ট বানাতে বলেছি। তুমি কিভাবে জানলে আমি ঝাল খাই না? আমরা যাকে ভালোবাসি তাদের সম্পর্কে খবরাখবর অটোমেটিকলি পেয়ে যাই। তোমাকে একটা মিথ্যা কথা বলেছি। কি? আমি ভবিষ্যৎ দেখতে পাই না, তবে আমার মনে হয় আমার মধ্যে হিপনোটিজম ক্ষমতা আছে। ক্ষমতা আছে বললে ভুল হবে, আমি এটা সাধনা করে পেয়েছি। সিঙ্গাপুরে এক নামকরা নিউরোসার্জনের সাথে আমার পরিচয় হয়। উনি হিপনোটিজম পারত। আমি তার কাছ থেকে এই বিদ্যা ধার নিয়েছি। তবে আমার সময়সীমা খুব কম থাকে, 10 থেকে 15 মিনিটের বেশি কার্যক্ষমতা থাকে না। আমাকে মাফ করে দাও মিথ্যা কথা বলার জন্য। আমি জানতাম তুমি ফিউচার প্রেডিক্ট করতে পারো না, এটা সম্ভব না। এই জন্য আমি এই নিয়ে চিন্তাও করিনি, আর কিছু মনেও করিনি। ধন্যবাদ দে। তোমার জন্য গিফট এনেছি, গ্রহণ করবে? প্রিয়জনদের দেওয়া একটা সুতোর দানাও যত্নে রাখতে হয়। তে মাথা নিচু করে হাসলো, তারপর বাসায় ঢুকলো। জঙ্কুকের জন্য 5টা দামি শার্ট, গেঞ্জি ও প্যান্ট এনেছে। সোয়েটার জ্যাকেটও এনেছে, সাবান শ্যাম্পুও এনেছে। জঙ্কুকের দাদির জন্য 3টা শাড়ি কিনে এনেছে। আরও একটা জিনিস এনেছে, তা হলো একটা দামি স্মার্টফোন, সঙ্গে একটা সিমে তার নাম্বারটা সেভ করা আছে। সে একে একে সবকিছু জঙ্কুককে দিল। জঙ্কুক যে উপহার পেয়ে খুব খুশি, তাই জঙ্কুকের চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। তে দইও এনেছে 3 কেজি। শুধু দই না, শুকনা নাস্তা, ফল মূলও আছে। সন্ধ্যার দিকে দাদি বাসায় ঢুকলেন। দাদিকে দেখে তে সালাম দিল। দাদি জঙ্কুকের পাশে বসে বলে, আজকে আকাশে চাঁদ নেই রে, চাঁদ আমার বাসায় বসে আছে। তে লজ্জা পেল। দাদি বলল, আয় খেয়ে নি, খিদা লেগেছে। ঠিক আছে। তেকে নিয়ে খেতে বসলো। জঙ্কুক তৃপ্তি করে বিরিয়ানি খেয়ে সেই বিরিয়ানি মাখা প্লেটে দই নিল এবং চেটে পুটে খেয়ে নিল। খাওয়ার পর তে দাদির প্রেসার মাপলো। প্রেসার হাই। তে বলল, মেডিসিন লিখে দিচ্ছি, প্রেসারের ওষুধ রাতে খাইয়ে দিও। 24 ঘন্টায় একটা করে খাবে। আচ্ছা, রাত হয়ে আসছে, তুমি বাসায় যাও। বাসায় চিন্তা করবে না হলে। ঠিক আছে।
বলে তে বাড়ি ফেরার পথে নামলো। তার যেতে মন চাচ্ছে না, চোখ ভিজে উঠতে লাগলো। মনে হচ্ছে এটাই তার সংসার, সে স্বামীর সংসার ছেড়ে যাচ্ছে। এইভাবে সময় কাটতে লাগলো। জঙ্কুক আর বাসা থেকে বের হয় না। জঙ্কুক বুঝতে পারছে আবারও ভয়ঙ্কর সেই ব্যাধির কাছে ধরা খেতে হবে তাকে। এই ব্যাধির সাথে লুকোচুরি খেলায় সে জিতবে না, পরিত্রাণও পাবে না সে। সেদিন চলে যাওয়ার পর 3বার তার সাথে ফোনে কথা হয়েছে। 3বার মোট 11 মিনিট কথা হয়েছে। প্রথম দিন 5 মিনিটের মতো কথা হলো, এরপরে বাকি 2 দিন 3 মিনিট করে। এদিকে দাদির অবস্থা খুব খারাপ। একবার এসে দেখা করে যেতে চাচ্ছে, কিন্তু সময়ের অভাবে পারছে না। জঙ্কুক বিছানায় শুয়ে আছে। সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজে। ছোট দিনের বেলায় 6টা মানে অনেক বেলা। মশার ভনভন আওয়াজে অতিষ্ঠ জঙ্কুক। সারা শরীরটা গরম করছে, মনে হয় ভিতর দিয়ে জ্বর যাচ্ছে। হুট করে পাশের রুমে মানে দাদির রুম থেকে গোঙানোর শব্দ ভেসে উঠলো। জঙ্কুক দেরি না করে উঠে বসলো। তার গা কাঁপছে। এই রুম থেকে পাশের রুমে যেতে অনেক কষ্ট হচ্ছে। জঙ্কুকের পা হাত অসাড় হয়ে আসছে। সে কষ্ট করে 1 পা 2 পা আগাচ্ছে। রুমের পর্দা টেনে অপর রুমে যেতেই হুট করে কারেন্ট চলে গেল। জঙ্কুক চমকে ওঠে। বাকি দৃশ্য তার জানা নেই, কিন্তু সে চায় না এটা হোক, কিন্তু সে নিরুপায়। দাদির আর্তনাদের শব্দ ভেসে আসছে জঙ্কুকের কানে। সে দুর্বল গলায় বলে, জঙ্কুক রে, আমি মনে হয় আর বাঁচবো না। জঙ্কুক ঘামতে লাগলো। প্রচুর পানির পিপাসা পেয়েছে তার। জঙ্কুক মাথায় হাত দিয়ে নিজের চুল নিজেই টানতে থাকে। তার খুব কষ্ট হচ্ছে। জঙ্কুক টর্চ লাইট চালালো, তারপর দাদির কাছে গিয়ে বসলো। দাদির মাথার পাশে বসে বলে, ওষুধ আনবো? না রে বাবা, পানি খাবো, পানি দে একটু। জঙ্কুক চোখ বুজে ফেলে। সে জানে দাদির পানি খাওয়া হবে না। জঙ্কুক আগের থেকেই এসব ঘটনা জানে। ও জানে আজকে ওর দাদির শেষ দিন। সে উঠে দাঁড়ালো এবং টেবিলের কাছে গিয়ে জগ থেকে পানি ঢাললো। তখনই লাইটের ব্যাটারি এক্সপায়ার হয়ে যায় এবং ধপ করে নিভে গেল। জঙ্কুক ছোট করে একটা আর্তনাদ শুনলো। পেছন ঘুরে তাকাতেই কেঁপে উঠেছে। কেমন গা ছমছম ভাব। রুমটাতে শোকের ছায়া নেমে পড়েছে। জঙ্কুকের হাত থেকে সিসার গ্লাসটা পড়ে যায়। সে হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলো আর বিড়বিড় করে বলে, আমাকেই কেন এসব দেখতে হয়? আমি কেন অন্যদের মতো নয়? কারেন্ট চলে আসলো। জঙ্কুকের মাথা তোলার সাহস হচ্ছে না, তবুও সে মাথা তুললো। দাদি বিছানায় গা ছেড়ে দিয়ে শুয়ে আছে। মুখ দিয়ে ফেনা পড়ছে আর মুখটা একটু হাঁ করে খোলা। মুখ খোলা দেখেই জঙ্কুক বুঝে যায় সে ওই দিন ভুল দেখেনি। দাদি সত্যি আর নেই। জঙ্কুক একটা বিকট চিৎকার দেয়। কিছুক্ষণের মধ্যেই প্রতিবেশীরা চলে আসলো। জঙ্কুক মেঝেতে বসে থাকে। দাদির কবর দেওয়া হয়। দাদির কেউ নেই, তার জন্য প্রতিবেশীরা দেরি করেনি, সঙ্গে সঙ্গে দাফন কাজ করে ফেলেছে। জঙ্কুকও মসজিদে গিয়েছিল, নামাজ পড়ে এসেছে। তারপর আবারও কুঞ্জভিলায় চলে আসে। নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। প্রচন্ড খারাপ লাগছে তার। মাথায় খুব ব্যথা করছে। মনে হচ্ছে গলা থেকে মাথাটা কেটে ফেললে সে শান্তি পাবে। বাইরে হিমশীতল হাওয়া বইছে। জঙ্কুক চোখ বন্ধ করেছিল। হুট করে চোখ খোলে এবং উঠে বসে। তারপর আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগে। আস্তে আস্তে জঙ্কুকের মুখের রং বদলাছে, কিছুটা লাল বর্ণ ধারণ করছে। চোখও লাল হতে লাগলো। জঙ্কুক তার চুল টেনে ধরে। এত জোরে টেনে ধরেছে যে হাতের মধ্যে কয়েকটা চুল এসে পড়েছে। জঙ্কুক বিকট জোরে 3-3বার চিৎকার দিল। তারপর আশেপাশে সবকিছু ভাঙচুর করতে লাগলো। এই মুহূর্তে জঙ্কুকের মায়া মায়া চেহারায় হিংস্রতা বিরাজ করছে। 3 দিন ধরে জঙ্কুকের সাথে তের কোনো যোগাযোগ নেই। তে দিনের বেশিরভাগ সময় জঙ্কুককে কল দিতে দিতে কাটিয়ে দিয়েছে। ওপাশ থেকে রিং হতে হতে ফোন আপনা আপনি থেমে যায়। প্রতিবারই তে আশায় থাকে এইবার ফোন ধরবে জঙ্কুক। জঙ্কুকের সাথে 11 মিনিট কথা বলেই তের যে তার প্রতি দুর্বল হয়ে পড়েছে তা তের মতো বুদ্ধিমতী মেয়ে দিব্যি টের পাচ্ছে। কিন্তু জঙ্কুক তো অসুস্থ, খুব ভয়ঙ্কর মানসিক ব্যাধিতে ধরেছে তাকে। জঙ্কুকে যে ভয়ঙ্কর রোগে ধরেছে, এই রোগে সুস্থ হওয়ার চান্স যে কত শতাংশ এটা কেউ বুঝতে পারে না। সেই সাথে রোগীর শরীরে ব্রেন টিউমারের মতো ভয়ঙ্কর অসুখও বহন করতে পারে। তে ঠিক করলো সে কুঞ্জভিলায় আবারও যাবে জঙ্কুককে দেখতে। যেমন ভাবনা তেমন কাজ। তে রেডি হয়ে রওনা হলো। যাওয়ার পথে এক ধরনের অস্থিরতার কাজ করতে লাগলো তার। কুঞ্জভিলায় পৌঁছাতেই মন খারাপ প্রায় এসে তাকে ঘিরে ধরলো। 18 নম্বর বাসার সামনে যেতেই সে যেই না পা বাড়াবে অমনি কেউ তার হাত খপ করে ধরে ফেললো। তো তাকিয়ে দেখে জিমিন, যাকে হসপিটালে নিয়ে গিয়েছিল।
আপা এই বাসায় যায়েন না। কেন? আর বলে না, পাগল আছে এই বাসায়, সামনে গেলেই মারধর করে, বেঁধে রাখা হয়েছে। 2 দিন আগেও ভালো ছিল, পরশু থেকে এমন উদ্ভট আচরণ করছে। তে বুক হু হু করে ওঠে। সে এক দৌড়ে বাসার ভেতরে ঢুকে পড়ে। জঙ্কুক চেয়ারের সাথে বাঁধা, চারপাশে সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। ঘরের আলো নেই বললেই চলে। জঙ্কুকের কপালে রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে। তে জঙ্কুকের এই ধরনের দৃশ্য দেখে কান্না করে দেয়। সে দাদিকে খুঁজতে থাকে, কিন্তু বাসা ফাঁকা। হুট করে তে দরজার সাথে হোঁচট খায়। এতে কিছুটা শব্দ হয়, ফলে জঙ্কুক টের পেয়ে যায় কেউ এসেছে। সে চোখ তুলে তের দিকে তাকালো, রক্তবর্ণ চোখে। তে জঙ্কুকের চোখ দেখে ভয় পেয়ে যায়, আটকে ওঠে। এই জঙ্কুক তার অপরিচিত। জঙ্কুক তেকে দেখে অস্থিরতা শুরু করে, পাগলামি বেড়ে যায় তার। চেয়ারের সাথে দড়ির বাঁধনটা খুলে তের দিকে ছুটে আসে এবং তেকে সজোরে থাপ্পড় মারতে লাগে। একটানা দুইটানা পর পর আক্রমণ চালায়। তে স্তব্ধ হয়ে যায়। তে বুঝতে পারছে জঙ্কুক আবারও অসুস্থ হয়ে পড়েছে। জঙ্কুক তেকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। তে ভীষণ জোরে ব্যথা পাইতে কপাল ফেটে 1-2 ফোঁটা রক্ত গড়ালো তার। কিন্তু এতেও শান্ত হয় না জঙ্কুক। তারপরে সে রুমের আসবাবপত্র ভাঙচুর করতে লাগলো। বিকট শব্দ হতে লাগলো। জঙ্কুকের মুখ দিয়ে শ্বাস শব্দ বের হচ্ছে, সম্ভবত নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। তে উঠে দাঁড়ালো এবং জঙ্কুকের কাছে গিয়ে বলল, জঙ্কুক প্লিজ শান্ত হও। এই কথা শুনে জঙ্কুক আরো রেগে গেল এবং তের গলা চেপে ধরে। তে বাঁচার জন্য ছটফট করছে, ছোটাছুটি করছে, কিন্তু জঙ্কুকের সাথে পেরে উঠছে না সে। হুট করে তের চোখ গেল জঙ্কুকের আঁকা প্রেমবিলাস স্কেচটার দিকে। চেয়ারের নিচে পড়ে আছে, স্কেচটাকেও মাঝামাঝি ছিঁড়ে ফেলেছে। তের চোখ ঝাপসা হতে লাগলো, গলা দিয়ে গোঙানি শব্দ বের হচ্ছে তার, নিঃশ্বাস আটকে গেছে। তের চোখ বুঝে ফেলেছে। সে যথাসম্ভব চেষ্টা চালাচ্ছে জঙ্কুককে দূরে সরানোর, কিন্তু পারছে না। জঙ্কুক প্রচন্ড জোরে তের গলা চেপে ধরে আছে। হুট করে বাইরে থেকে আওয়াজ শোনা গেল। 6-7 জন ছেলে মানুষ এসে জঙ্কুককে তের থেকে দূরে সরিয়ে দিল। তে যেন প্রাণ ফিরে পায়। সে চোখ বন্ধ করে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। এইদিকে 6-7 জন মিলে জঙ্কুককে আটকাতে পারছে না। জঙ্কুক হাত পা ছোটাছুটি করছে, মুখ দিয়ে আওয়াজ বের করছে। একটা লোক এসে জঙ্কুকের হাত বেঁধে দিল মোটা রশ্মি দিয়ে। তারপরে জঙ্কুককে চেয়ারের সাথে বাঁধানোর চেষ্টা করতে লাগলো সবাই মিলে, কিন্তু জঙ্কুক কিছুতেই রাজি না। সে সুযোগ বুঝে যাকে পাচ্ছে তাকে মারছে। তে অসহায় চোখে জঙ্কুককে দেখতে লাগলো। তার কেন যেন খুব কান্না পাচ্ছে, খুব। জিমিন এসে তেকে বাসার বাহিরে আনলো। তে জিমিনকে জিজ্ঞাসা করে ওর এই অবস্থা হলো কিভাবে। জিমিন দুঃখিত গলায় বলে, দাদি মারা যাওয়ার পর থেকে ওই ভাইয়া এইরকম অবস্থা, শোক কাটিয়ে উঠতে পারেনি। দাদি আর বেঁচে নেই কথাটা শুনে তে খুব আহত হলো। এই মুহূর্তে তের মনটা আরো বিষিয়ে গেল। জিমিন বলল, আপা আমার বাসায় আসেন, 1 কাপ চা খেয়ে যান। তে হতাশ গলায় জঙ্কুকের বাসার দিকে তাকিয়ে বলে, অন্য একদিন আসবো, আজকে যাই তাহলে। তে একবার ঘাড় ঘুরিয়ে জঙ্কুককে দেখে নেয়। রক্ত জমাট বাঁধা জায়গায় ভীষণ ফুলে আছে, চোখে কালি পড়ে গেছে, আগের চেয়ে স্বাস্থ্য শুকিয়ে গেছে। তের চোখে দলা পাকিয়ে কান্না চলে আসছে। সে জিমিনের সামনে কান্না করতে চায় না, তাই তড়িঘড়ি করে কুঞ্জু ফেলা প্রস্থান করে। বাড়িতে গিয়ে বাবার বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। তে জঙ্কুকের ব্যাপারটা খুব চালাকির সাথে এড়িয়ে যায়। সেদিন রাতে তের খুব জ্বর আসে। থার্মোমিটারে লাল দাগ 102-এর চেয়ে একটু বেশি। গা কাঁপিয়ে জ্বর যাকে বলে, সেই সাথে বমি। চোখ মুখ মুহূর্তের মধ্যে শুকিয়ে গেল। মাথায় প্রচন্ড ব্যথা, মনে হচ্ছে ব্যথার ভারে মাথা ছিঁড়ে পড়ে যাবে। পরের দিনই থেকে হসপিটালে নিয়ে যেতে হয়, স্লাইন দেওয়া লাগে। হাসপাতাল থাকাকালীন জ্বরের ঘোরে তে স্বপ্ন দেখতো। আচ্ছা, অনেক কিছুই দেখতে পায়। স্বপ্নগুলো সবগুলি ছিল জঙ্কুককে নিয়ে। এইভাবে 7 দিন কেটে যায়। 7 দিন পর থেকে রিলিজ দেওয়া হয়। তের জন্ডিস হয়েছিল। 7 দিন অসুস্থ থাকায় সে প্রচন্ড পরিমাণ দুর্বল হয়ে যায়। বাসায় যাওয়ার পর ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করতে পারেনি সে। স্যুপ, জুস, নুডলস এইসব খেয়েই 3-4 দিন পার করে দেয়। জন্ডিস ধরা পড়ার 10 দিনের মাথায় সে পুরোপুরি সুস্থ হয়ে যায়, কিন্তু চিনচিন মাথা ব্যথাটা এখনো করে, সব সময় না, মাঝে মাঝে। আর আজে বাজে স্বপ্ন দেখার ব্যাধিটা এখনো রয়ে গেছে তের। 11তম দিনে ইউনো তাকে দেখতে আসে। তে এবার ইউনোকে অবাক করে দিয়ে বলে তে ইউনোকে বিয়ে করতে পারবে না, সে জঙ্কুককে ভালোবাসে। ইউনো তের মানসিক অবস্থাটা বুঝতে পারে। ও বলে ঠিক আছে।
তে ইউনোর কাছে রিকোয়েস্ট করে ইউনো যাতে তার বাবাকে বলে ইউনো তেকে বিয়ে করতে পারবে না। ইউনো তের কথা রাখতে জেহবকে বলে সে তাকে বিয়ে করতে পারবে না। এইদিকে তে একটু সুস্থ হয়েছে। তে জঙ্কুকে দেওয়া শাড়িটা হাতে নিয়ে কি যেন ভাবছে। তে হঠাৎ শাড়িটা পরতে শুরু করে, তারপর বেরিয়ে যায় জঙ্কুকের বাড়ির উদ্দেশ্যে। আপা আপনি কেমন আছেন? কুঞ্জিফুলের সামনে আসতেই জিমিন ছুটে এসে তেকে প্রশ্ন করলো। তে জিমিনের দিকে তাকালো এবং বলল, একটু অসুস্থ ছিলাম। তুমি আর বাবু কেমন আছো? ভালো আছি। আচ্ছা আমি ভিতরে ঢুকে কথা বলছি তোমার সাথে। তে সামনে পা বাড়াতে গেলে জিমিন বলে, জঙ্কুক ভাইয়া তো নাই, চলে গেছে। তের মাথায় আকাশ ভেঙে পড়বে এমন অবস্থা। জঙ্কুক তো অসুস্থ, এই অবস্থায় কোথায় গেল? জিমিন বলল, না আপনি যাওয়ার 3 দিন পর্যন্ত অসুস্থ ছিল উনি। কিছুই খাইতো না, ভাঙচুর করতো, নিজের হাত নিজেই কেটে কেটে রক্ত বের করতো। 3 দিন পর নিজে যখন শান্ত হয়ে গেল, তারপর যখন সুস্থ স্বাভাবিক হলো, তখন ঘরে বসে কান্না করতো, বিড়বিড় করে আপনার নামে চাবর কাটতো। ইস কি যে মায়া লাগতো। তারপর হঠাৎ 7 দিন আগে ভোর রাতে সে কোথায় যেন চলে গেল। আশেপাশের এলাকায় খোঁজা হয়েছে কিন্তু ওনাকে পাওয়া যায়নি। সে সব শুনে নির্বাক। সে হেঁটে হেঁটে জঙ্কুকের বাসার সামনে গেল। তে ভেতরে ঢুকতেই বুকটা দুমড়ে মুচড়ে যেতে লাগলো। বাসাটা পড়ে আছে কিন্তু জঙ্কুক নেই। চারপাশে জিনিসপত্র ছড়াছড়ি। তে চোখ বুলিয়ে পুরো রুমটা দেখে নিয়ে জঙ্কুকের রুমে প্রবেশ করে। জঙ্কুকের রুমটাও এলোমেলো, ছোট ছোট চিরকুট কাগজ ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে। তে মেঝেতে ঝুঁকে কাগজগুলো হাতে নিল। সব কাগজে তে লেখা। তে গা বেয়ে অদ্ভুত শিহরণ বয়ে গেল। তখনই তার চোখ খাটে নিচে যায়। 2টা কাগজের টুকরো পড়ে আছে। সে নিচু হয়ে সেগুলো ওঠালো। একটা কাগজ হলো প্রেম বিলাসের চিত্র, মাঝখান দিয়ে ছেঁড়া, তবুও জুড়ে দেওয়া হয়েছে। তে মৃদু হাসলো। অদ্ভুত ব্যাপার হলো মাঝখানটা দিয়ে জোড়া লাগানোর ফলে স্কেচটা আরো অপূর্ব লাগছে। তে দ্বিতীয় কাগজটা হাতে ধরলো, যেখানে কিছু লেখা আছে। তে পড়া শুরু করলো। আমি জানি আমি কোনোদিন সুস্থ হব না। ডাক্তার ভুল বলেছিল। সিঙ্গাপুরের ডাক্তার বলেছিল আমার অসুখ সেরে গেছে। এই সুখবর পেয়ে আমি এক মুহূর্ত অপেক্ষা না করে তোমার কাছে ছুটে আসি। সেদিন তোমার এঙ্গেজমেন্ট ছিল। লাল রঙের শাড়ি পরেছিলে তুমি, গলায় একটা সোনার মোটা চেন, খোপা করা চুলে বেলি ফুলের গাজরা। তুমি কি জানো তে, সেদিন তোমায় দেখার পর পাক্কা 10 মিনিট আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি স্তব্ধ হয়ে তোমার দিকে অপলক নয়নে চেয়েছিলাম। আমি যদি জানতাম আমি আবারও অসুস্থ হব, কোনোদিন তোমার সামনে আসতাম না। তোমার ক্ষতি হোক এটা আমি কল্পনাতেও চাই না। সেই আমি অসুস্থ হয়ে তোমার গলা চেপে ধরেছিলাম। তোমার গালে কিভাবে আমি থাপ্পড় মারতে পারলাম, এই জন্য এখন নিজেকে শাস্তি দিচ্ছি। যে হাত দিয়ে তোমাকে মেরেছি সেই হাত চাকু দিয়ে কেটে দিয়েছি। ভালো করেছি না? এতক্ষণ যা বলেছি সেগুলো খুব সাধারণ কথাবার্তা ছিল। এখন একটা ভয়ঙ্কর কথা বলবো। তার আগে বলিনি, আমি খুব ছন্নছাড়া, গুছিয়ে লিখতে পারছি না, হাত কাঁপছে লেখার সময়। যাই হোক, মেন টপিক আসি। আমার এই রোগ জন্ম থেকে না। আমি আগে তোমার মতোই সুস্থ স্বাভাবিক ছিলাম, হুট করেই অসুস্থ হয়ে যাই। এই অসুখে আক্রান্ত হওয়ার পেছনে আমার ভয়ঙ্কর অতীত দায়ী। আমি আমার মা বাবার একমাত্র সন্তান। আমার বাবাকে নবাব বলে ডাকা হতো। ওনার এত টাকা পয়সা যে গোনার জন্য 3-4 জন লোক রাখা লাগতো। বাপ দাদার টাকার অভাব ছিল না, তেমনি শত্রুরও অভাব ছিল না। বাবা একরকম টাইপের লোক ছিল, কারণ না কারোর সাথে ঝামেলা পাঠাইতই উনি। যাই হোক, আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার 3 মাস আগে বাবা আমাকে ধরে বেঁধে গ্রামে নিয়ে যান। বাবা সোজা সাপটা জানিয়ে দিল এই 3 মাস আমি গ্রামের পিওর এরিয়ার মাঝে লেখাপড়া করে পরীক্ষা দেব। ঢাকার পরিবেশ দূষিত, দূষিত বাতাসের মাঝে লেখাপড়া করলে রেজাল্ট ভালো হবে না। পরীক্ষার 1 মাস বাকি, ধুমসে লেখাপড়া চলছে আমার। এমনই এক রাতে আমাদের বাসায় বাবার পালিত শত্রু আক্রমণ করে। আমাদের বাড়ির কাজের লোক, ড্রাইভার, দারোয়ান, আমার এক দুঃসম্পর্কের মামা এবং আমার মা বাবাকে মেরে ফেলে। সবটা আমার চোখের সামনে ঘটে। জানো শত্রুটা কে? আমার আপন চাচা। উনি আমাকে মারতে পারেননি। কেন পারেনি আমি জানি না। হয়তো আমাকে খুব স্নেহ করতেন, সেই জন্য আমাকে মারার জন্য রামদা পর্যন্ত বের করেছিলেন, কিন্তু শেষ অবধি মারেননি আমাকে। চোখের সামনে আমার বাবাকে মেরে ফেলা হয়। মায়ের পেটে বিশাল রামদা দিয়ে কোপ মারা হয়।
আমি সহ্য করতে পারিনি। এরপর থেকে আমি এই রোগে আক্রান্ত। আমাকে আমার ফুপু নিজের কাছে রেখে দেয়, সিঙ্গাপুরে পাঠিয়ে দেয়। চাচার কি হয়েছে আমি জানি না। ওই সময় আমি খুব অসুস্থ ছিলাম, আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। জন্ডিস ধরা পড়ে, মাথার ঠিক ছিল না আমার। যাই হোক, এত বছর আমি সিঙ্গাপুরে ছিলাম। আমি আমার মায়ের খুব আদরের ছেলে ছিলাম। বাবা মায়ের বিয়ের 13 বছর পর আমি এই পৃথিবীতে আসি। তুমি হয়তো ভাবছো আমার বাবা মা নিশ্চয়ই খুব খারাপ লোক, কিন্তু আমার বাবা মা খুব ভালো মানুষ ছিল। বাবা যে ভালো মানুষ তার একটা উদাহরণ দিই। দাদিকে তো চেনই, উনি হলেন আমার প্রাইমারি স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রেতা। ঝালমুড়ির সঙ্গে মিঠাইও বেচতেন। আমি মিঠাই খুব পছন্দ করতাম, প্রতিদিন ওনার কাছ থেকে কিনতাম। আমাকে উনি খুব ভালোবাসতো। কেন বাসতো জানি না। আমার কাছে আমার জীবনের হিসাব নিকেশের খাতায় বেশিরভাগ প্রশ্নের উত্তরই আমার অজানা, বেশিরভাগ অঙ্কই আনসলভ। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আচমকা উনি লাপাতা হয়ে যান। নেই, কোথাও নেই। স্কুলের সামনে আর বসেন না। একদিন 2 দিন এভাবে 7 দিন ধরে ওনার কোনো খোঁজ নেই। আমি বাসায় গিয়ে কান্না করতে লাগলাম। ব্যাস, আমার বাবা আমাকে দেখে সঙ্গে সঙ্গে দাদিকে খুঁজতে লোক পাঠালেন। ওনাকে এক ফুটপাত থেকে খুঁজে আনা হয়। দাদিকে তার বাসা থেকে বের করে দেওয়া হয় ভাড়া না দেওয়ার জন্য। ওই জন্য উনি স্কুলের সামনে ঝালমুড়ি বেচতে আসতে পারেনি। বাবা পরের দিনই সেই বস্তি কিনে ফেলেন এবং আমার নামে লিখে দেয়। দাদিকে আবার সেখানে রেখে আসা হয়। আমি এরপরে স্কুল চেঞ্জ করি, যার জন্য সেই বস্তিতে দাদিকে মাঝে মাঝেই দেখতে যেতাম। ক্লাস 10-এ থাকতে ওই বস্তির নাম দিই কুঞ্জভিলা। আমি জানি আমি খাপছাড়া লিখছি। কখনো কখনো খাপছাড়া ছন্নছাড়া গোছানোর কিছু চেয়েও আকর্ষণীয় হয়। তে আমার মনে হয় আমার মধ্যে অস্বাভাবিক কিছু আছে। আমি নিজেই বিজ্ঞানের পূজারী, তবুও আমার মনে হয় এই রোগে আরো একটা লক্ষণ আছে, তা হলো ভয়ঙ্কর প্রেমে আক্রান্ত হওয়া। এর অত্যাধিক ক্ষমতা পাওয়ার সাথে সাথে আমি তোমার প্রেমে ভয়ঙ্কর ভাবে পড়েছি। আমি চলে যাচ্ছি তে। আমি চাই না তুমি এই লেখাগুলো পড়ো। তারপরেও আমার মন বলছে তুমি আসবে আমার খোঁজে, একবার হলেও তুমি আসবে। এখন আর আগের মতো মন যা বলে তা হয় না। আর কিছু লেখা নেই চিঠিতে। তে সবটা পড়ে চুপচাপ দাঁড়িয়ে রইলো এবং বাসার দিকে রওনা হলো। এরপর কেটে গেছে অনেকগুলি মাস। কোনো এক আষাঢ়ের বিকালে জঙ্কুক হাঁটতে হাঁটতে কুঞ্জবেলায় এসে থামলো। পরনে টের দেওয়া শার্ট। সে কুঞ্জবেলায় ঢুকে পড়লো। তারপর 18 নম্বর বাসার দিকে অগ্রসর হচ্ছে। জঙ্কুক এতদিন ফুপির বাসায় ছিল। ফুপির বাসা খুলনাতে। জঙ্কুক গেট খুলতেই অবাক হয়ে যায়। একটা মেয়ে চেয়ারে বসে আছে। এই বাসায় কি কেউ নতুন উঠেছে? কোনো মেয়ে উঠেছে কি? হতে পারে। জঙ্কুক ভেতরে ঢোকে না, সে বাইরে চলে আসে। বাইরে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সিগারেট ধরালো। সিগারেটের টান মেরে আকাশের দিকে ধোঁয়া ওড়াচ্ছে। আজকাল তার কি হয়ে গেছে? আগাম কোনো খবর সে পায় না। মানুষ দেখলেও কিছু বলতে পারে না। পেছন থেকে কেউ বলে ওঠে, সিগারেটটা ফেলে দাও। জঙ্কুক চমকে উঠে হাত থেকে সিগারেটটা ফেলে দিল। মেয়েটা এসে পা দিয়ে সিগারেটে আগুনটা মুছে ফেলে। এবার জঙ্কুক মেয়েটার দিকে তাকালো। এটা তো তে। জঙ্কুক অবিশ্বাস্য চোখে তের দিকে তাকিয়ে থাকে। তের পরনে তার মায়ের সেই বেগুনি শাড়িটা, কানে ঝুমকা, চুলগুলো ছেড়ে দেওয়া। মৃদু হাওয়ায় চুলগুলো উড়ছে তের। জঙ্কুক মুগ্ধ দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে। তে চুলের হাত খোপা করতে করতে বলে, দেরি হলো কেন আসতে? তের কথা শুনে কিছুটা ভড়কে যায় জঙ্কুক। সে অপ্রস্তুত হয়ে গেল এবং আমতা আমতা করে বলে, রিক্সা পাচ্ছিলাম না। তখনই তের খোপা করা চুল খুলে গেল। তে আবারও তার চুলে খোপা করতে লাগলো। জঙ্কুক বলে, তুমি এখানে কি করছো? পাশেই এক ক্লিনিকে আমি ইন্টার্ন করছি। এখানে ব্রেক এসে রেস্ট নিই আর তোমার জন্য অপেক্ষা করি। আমার জন্য অপেক্ষা করো? হ্যাঁ, কিন্তু কেন? তে মুচকি হেসে জঙ্কুকের কাছে এসে বলে, আমিও তোমার মতো প্রেম বিলাস রোগে আক্রান্ত। হুট করে ঝিরি ঝিরি বৃষ্টি নামতে আরম্ভ করে। রাস্তায় চলাচল করা মানুষজন দরাদরি করে অন্যত্র চলে যাচ্ছে, কিন্তু তে আর জঙ্কুকের মাঝে কোনো তাড়া নেই। তারা একে অপরকে দেখছে আর বৃষ্টিতে ভিজছে। বৃষ্টির পানিতে তের পরনের শাড়িটা লেপটে গেল। চুলগুলো ভিজে যেতে লাগলো। জঙ্কুক 1 পা 2 পা করে এগিয়ে এসে তেকে চাপটে ধরে ফেলে। জঙ্কুক, আমি তোমাকে খুব খুব ভালোবাসি। তুমি যেমন আছো আমি তোমাকে সেভাবেই ভালোবাসি। তুমি প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। জঙ্কুক এবার কান্নায় করে দেয়। ওরা দুজন দুজনকে চাপটে ধরে কান্না করে। এই কান্না দুঃখের না, এই কান্না সুখের।
এরপর জঙ্কুক আর তে বিয়ে করে নেয়। এখন জঙ্কুক সম্পূর্ণ সুস্থ, ও আর কিছু দেখতে পায় না, আর কখনো পাগলামিও করে না। জঙ্কুকের চিকিৎসাতে তে এতদিন কমতি ছিল। তে নামক একটি